জানেন কি, তিনবার তাজমহল, দুবার লালকেল্লা, একবার সংসদ ভবন বিক্রি হয়ে গিয়েছিল। কি ভাবছেন ভুয়ো কথা বলছি? একদমই তা নয়। আজ এমন একজনের কথা বলবো, তার বুদ্ধির জেরে তিনি ঘোল খাইয়ে দিয়েছিলেন তাবড় তাবড় উকিল, ব্যারিস্টার, এমনকি দেশের মন্ত্রীদেরও। আর তিনি বিদেশিদের কাছে তিনবার বিক্রি করে দিয়েছিলেন আমাদের আগ্রার তাজমহল, দুবার লালকেল্লা এবং একবার একদম সংসদ ভবন। ভারতে এখনো পর্যন্ত সব থেকে বড় চিটিংবাজের আখ্যাও পেয়েছেন তিনি। আজ বলবো তার কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। হর্ষদ মেহতা, মেহুল চোকসি, নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই তুলনায় কিন্তু এই মানুষটার প্রতারণার অঙ্ক অত্যন্ত কম হলেও অপরাধ বিশেষজ্ঞরা একেই ভারতের সর্বকালের সেরা প্রতারক আখ্যা দিয়েছেন, কেবলমাত্র তার ক্ষুরোধার বুদ্ধির জন্য, যার জোরে তিনি বেচে দিয়েছিলেন তাজমহল। একদম একবার বা দুবার নয়, তিনবার 52টা ছদ্মনাম নিয়েছিলেন গোটা জীবনে, যার মধ্যে একটা ছিল মিস্টার নটওয়ারলাল। হ্যাঁ, আজকের এই ভিডিও সেই বিখ্যাত ঠগ মিস্টার নটওয়ারলালকে নিয়ে, যাকে নিয়ে হয়েছে একাধিক সিনেমাও। আজ বরং গল্প করি তার ইতিহাস নিয়ে। বিহারের সিওয়ান জেলার জিরাদাইয়ের বাংরায় 1912 সালে জন্ম হয় মিথিলেশ শ্রীবাস্তবের। বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন রেল কর্মচারী। মেধাবী মিথিলেশ স্নাতক হয়ে আইন নিয়ে পড়াশোনা করতে করতে শুরু করেন লোক ঠকানো। নিজের গ্রামের এক লোকের সঙ্গে প্রথম প্রতারণা করেন তিনি। সেই ব্যক্তি মিথিলেশকে শহরের ব্যাংকে ড্রাফট জমা করতে দিয়েছিলেন। জমা করার সময় ড্রাফটে সেই ব্যক্তির সই দেখে নকল করে নেন মিথিলেশ। তারপর খেপে খেপে প্রায় 1000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেন তিনি। 1930 সাল নাগাদ 1000 টাকার বর্তমান মূল্য আশা করি অনুমান করতেই পারছেন। একদিন ধরা পড়ে যান মিথিলেশ। বাবার কাছে উত্তম মধ্যম খাওয়ার পর ঘর ছেড়ে মিথিলেশ পালায় কলকাতায়। এক ব্যবসায়ীর ছেলেকে টিউশন পড়ানো শুরু করে কলকাতায় গিয়ে। সেখানে তুলোর ব্যবসায়ী শেঠকে 4.5 লাখ টাকা ঠকিয়ে নেয় সে। এরপর 66 বছর ধরে ভারতের 8 রাজ্যে 50টা ছদ্মনাম ব্যবহার করে প্রায় 400 লোককে ঠকিয়ে কোটি টাকা উপার্জন করেছে মিথিলেশ শ্রীবাস্তব ওরফে মিস্টার নটওয়ারলাল। ছদ্মবেশ ধরায় অসম্ভব পটু ছিল নটওয়ারলাল। প্রতারণার নিত্য নতুন আইডিয়াও আবিষ্কার করত। যেমন তুখোর ইংরেজি বলতে পারত, তেমনই ছিল তার ব্যক্তিত্ব এবং আইনের বিষয়ে অগাধ পাণ্ডিত্য। এছাড়াও মানুষদের সই হুবহু জাল করায় ছিল সে একদম ওস্তাদ। একবার কারোর সই দেখেই সেই সইটা নিখুঁতভাবে নকল করতে পারত। বেশিরভাগ লোককেই সে ঠকিয়েছে তাদের সই জাল করে। নটওয়ারলাল সমাজসেবী বা বিশিষ্ট কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতা সেজে বড় অঙ্কের চাঁদা বা ডোনেশন নিয়ে আসতো টাটা, বিড়লা এবং ধীরুভাই আম্বানিদের কাছ থেকে। নিখুঁত নথি এবং অসামান্য বাকপটু হওয়ায় তারা সন্দেহও করেননি। বহুদিন ধরে অর্থ দিয়ে গেছেন নটওয়ারলালকে। নিজেকে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি দেখাতো। সেই রকমই সাজ পোশাক এবং জাল সরকারি কাগজপত্র ও স্ট্যাম্প নিজের সঙ্গেও রাখত। এই সমস্ত কিছু দিয়ে দেশের বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হিরে, জহরত, সোনা দানা কিনে জাল চেক বা ড্রাফট দিত। তারপর তার টিকির দেখাও মিলত না। যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নামকরা ঘড়ির দোকানে যায় নটওয়ারলাল। মালিককে বলে প্রধানমন্ত্রী ভারতে সফররত বিদেশি অতিথিদের 90টা দামি ঘড়ি উপহার দেবেন, আর সেই জন্য ঘড়ি কিনতে তাকে পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই করা চিঠি দেখে দোকানদার 90টা ঘড়ি নিয়ে নর্থ ব্লকে অর্থমন্ত্রীর দফতরের সামনে যায়। সেখানে ঘড়ি ডেলিভারি নিয়ে সরকারি ড্রাফট দেয় প্রতারক নটবরলাল। ড্রাফট ভাঙাতে গিয়ে দোকানদার বোঝেন তিনি প্রতারিত হয়েছেন। ততক্ষণে অবশ্য পাখি একদম হাওয়া। আইনজীবী হওয়ায় জমি জমার কাগজপত্রের খুঁটিনাটি জানত নটবরলাল। তাজমহলের মালিকানা তার, এই মর্মে প্রয়োজনীয় সমস্ত কাগজ ও সরকারি নথি জোগাড় করে সে তিনবার তাজমহল বেচে দিয়েছিল বিদেশিদের কাছে। শুধু তাজমহলই নয়, লালকেল্লাও বেচে দিয়েছিল দুবার। এছাড়াও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে সরকারি নির্দেশ জারি করে এবং প্রয়োজনীয় নিখুঁত নথিপত্র দেখিয়ে বেচে দিয়েছিল একদম লোকসভা ভবনও। পুলিশ ও আদালতের কাছে থাকা মামলার নথি দেখলে বোঝা যাবে এই সব অভিযোগ এক বর্ণও মিথ্যে নয়। কিন্তু কিভাবে ঠকাতো সে লোকদের? কানপুর আদালতে জজ সাহেবের মুখ থেকে এই প্রশ্ন শুনে জজের কাছ থেকে 1 টাকা চেয়েছিল নটবরলাল। টাকা নিয়ে পকেটে পুরে নিয়ে নটবরলাল উত্তর দিয়েছিল, আমি লোকেদের কাছে চাই, এইভাবেই লোকজন আমাকে টাকা দিয়ে দেয়। আমি কোনোদিন কাউকে বন্দুক দেখিয়ে বা মারধর করে লুটপাট করিনি। 150টা মামলায় আমার বিরুদ্ধে আক্রমণ বা আঘাত করার কিন্তু একটাও অভিযোগ নেই। আমি চেয়েছি, ওরা দিয়েছে। ভারত সরকার চাইলে আমার বুদ্ধির ধার নিতে পারে। বিদেশিদের কাছে ভারতের সমস্ত ধার মিটিয়ে দেব আমি। বলাই বাহুল্য 1 টাকা সে আর জজ সাহেবকে ফেরত দেয়নি। এই নটবরলালকে নিয়ে রয়েছে প্রচুর মজার ঘটনা। নটবরলাল তখন লখনৌ জেলে বন্দী। কয়েক মাস পরপর স্ত্রীর চিঠি আসে, কিন্তু 1.5 বছর ধরে সে কোনো চিঠির উত্তর দেয় না। 8 নম্বর চিঠিটা নিয়ে এসে জেলার নটবরলালকে বলেছিলেন, এই চিঠির উত্তর তোমায় দিতেই হবে। নটবরের স্ত্রী চিঠিতে লিখেছেন তিনি জমি চাষ করবেন, কিন্তু পয়সা নেই। উত্তরে নটবরলাল লিখেছিল, জমির এক জায়গায় 1 ফুট নিচে প্রচুর সোনা লুকোনো রয়েছে, সেখান থেকে কিছু নিয়ে আপাতত কাজ চালাতে। কদিন পরেই জেল থেকে বেরিয়ে ঘরে ফিরে বাকি ব্যবস্থা সে করে দেবে। চিঠি নটবরের স্ত্রীর কাছে যাওয়ার আগেই পুলিশ সেই গ্রামে চলে গিয়েছিল সোনা উদ্ধার করতে। কয়েকশো লোক লাগিয়ে পুরো জমি খুঁড়ে ফেলেও 1 বিন্দুও সোনা মেলেনি। কয়েক মাস বাদে জেলে নটবরের স্ত্রীর চিঠি এলো আবার। তাতে লেখা, পুলিশরা ক্ষেত চষে দিয়ে যাওয়ার ফলে ফসল এবার খুব ভালো হয়েছে। রাগে অগ্নিশর্মা জেলার নটবরের সেলে এসে চেঁচামেচি করতে থাকলে নটবরলাল বলেছিল, আপনি জোর করেছিলেন, তাই আমি চিঠি লিখেছিলাম। এই জন্যই স্ত্রীর চিঠির আমি উত্তর দিতাম না। 66 বছর ধরে প্রতারণা চালিয়ে মোট 9 বার গ্রেফতার হয়েছিল নটবরলাল। জেলে মোট কাটিয়েছিল 20 বছর। তার নামে 8 রাজ্যে 150-র বেশি প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। মাত্র প্রথম 14টা কেসের রায় নটবরলালের মোট 113 বছরের জেল হয়েছিল। তবে 9 বারই জেল থেকে পালিয়ে গিয়েছিল নটবরলাল। একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল সে কি করে জেল থেকে পালায়। মুচকি হেসে নটবরলাল বলেছিল, ওরা জেলের আর জেল ভ্যানদের দরজা খুলে আমাকে চলে যেতে বলে, আমি তখন কি করব বলুন। 1996 সালে যখন শেষবারের মতো গ্রেফতার হয় নটবরলাল, সেই সময় তার বয়স ছিল 84 বছর। কানপুর জেলে চলার ক্ষমতা হারানো নটবরলালের সর্বক্ষণের সঙ্গী ছিল তার হুইল চেয়ার। তাকে দিল্লির এইমসে ভর্তি করার নির্দেশ দেয় আদালত। কানপুর থেকে ট্রেনে করে নটবরলালকে দিল্লিতে নিয়ে এসে ট্রেন থেকে নামিয়ে আবার হুইল চেয়ারে বসানো হয়। জেল পুলিশরা রেল পুলিশের সঙ্গে কথা বলতে বলতে পিছন ঘুরে দেখে হুইল চেয়ার ফাঁকা, নটবরলাল উধাও। দিনটা ছিল 1996 সালের 24শে জুন। সেই শেষবারের মতো তাকে দেখতে পেয়েছিল পুলিশ। তারপর আর তার টিকির সন্ধানটাও পাওয়া যায়নি। আজও বিহারের বাংরা গ্রামের অধিবাসীরা তাকে ভগবান মানে। তাকে শুধু নটবরলাল বলা যাবে না, বলতে হবে মিস্টার নটবরলাল বা মিথিলেশ বাবু। গ্রামের লোকেরা আজও বলেন, গরিবদের লুটে যারা বড়লোক হয়েছিল তাদেরকে লুটে মিথিলেশ বাবু সেই টাকা আবার গরিবদের ফিরিয়ে দিত। 80-র দশকে 3টে গাড়ির কনভয় নিয়ে শেষবার গ্রামে গিয়েছিল নটবরলাল। শামিয়ানা টাঙিয়ে সারা গ্রামের জন্য বিশাল ভুরি ভোজের ব্যবস্থা করেছিল। খাওয়ার পর গ্রামবাসীদের প্রত্যেককে 100 করে টাকা দিয়েছিল।
পুলিশ জানতেই পারেনি এই এত বড় আয়োজনের কথা। 2009 সালে নটওয়ারলালের উকিল আদালতে জানান নটওয়ারলাল জুলাই মাসের 25 তারিখে মারা গেছে, তাই বকেয়া শতাধিক মামলা খারিজ করে দেওয়া হোক। মামলা খারিজ হয়ে যায়, কিন্তু নটওয়ারলালের ভাই গঙ্গা প্রসাদ সংবাদ মাধ্যমকে জানান দিল্লি স্টেশন থেকে পালিয়ে যাওয়ার পরে ওই বছরেই নটওয়ারলাল রাঁচিতে গিয়ে মারা গেছেন। নিজের মৃত্যুর উপরেও নিজের স্টাইলেই রহস্যের পর্দা বিছিয়ে গিয়েছিলেন প্রতারক নটওয়ারলাল। যে জিরাদাই এলাকায় নটওয়ারলালের জন্ম, সেই এলাকাতেই জন্ম হয়েছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের। ভাবতেই অবাক লাগে, এই জিরাদাই স্টেশন থেকেই ট্রেনে চড়ে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, আর ওই একই স্টেশন থেকে ট্রেনে উঠেছিল মিস্টার নটওয়ারলালও, দেশের জনগণকে ঠকানোর জন্য। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।